আমাদের আজকের হচ্ছে রিডিং প্যাসেজ 3 তে আমরা আসছি। এটা হলো ক্যামব্রিজ বুক 18 একাডেমিক রিডিং টেস্ট 4, মানে 18 এর পরে 19 আছে। তো 19 এর ভিডিওগুলো আমি অলরেডি আপলোড করেছি। এটা হলো 18 এর কিছু ভিডিও বাকি আছে। তো এখানে যেটা বলছে প্যাসেজের যে টাইটেলটা সেটা হলো যে আলফ্রেড ওয়েগনার সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড দ্য থিওরি অব কন্টিনেন্টাল ড্রিফট। অর্থাৎ আলফ্রেড ওয়েগনার, উনি এখানে একজন হচ্ছে আলফ্রেড ওয়েগনার একজন ব্যক্তির নাম এখানে দেওয়া আছে। তো উনি এখানে সায়েন্স মানে বিজ্ঞান, এক্সপ্লোরেশন অ্যান্ড দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফটের একটা যে তত্ত্ব আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আর এই আলোচনাটা করেছেন মূলত হচ্ছে মোট টি গ্রিনি, অর্থাৎ এই ভদ্রলোক এই আলোচনাটা করেছেন। তার মানে এখানে যে প্যাসেজটা লিখেছেন বা এই যে কাজগুলো মানে আর্টিকেলটা লিখেছেন সেটা মূলত এই যে মোট টি গ্রিনি লিখেছেন। হ্যাঁ, তো এই প্যাসেজের সবচেয়ে যেটা ডিফিকাল্ট যে কোয়েশ্চেন টাইপ আছে সেটা হলো আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার 37 থেকে 40, অর্থাৎ এখানে লাস্ট 4টা কোয়েশ্চেন আছে। এটা আমাদের কাছে অনেক ডিফিকাল্ট। আমার কাছে শুধু ডিফিকাল্ট মনে হয় না, অনেকের কাছ থেকে আমি শুনছি যে এটা অনেক ডিফিকাল্ট মনে হয়। তো আমরা এই কঠিন কোয়েশ্চেনগুলোই প্র্যাকটিস করব আর কি। হ্যাঁ, তো চলেন আমরা শুরু করি। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 37 আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 37 এ যেটা বলছে যে what is Mott T. Greene doing in the 5th paragraph। তার মানে আমাদের যে রাইটার যিনি এই আর্টিকেলটা লিখেছেন তার নাম হচ্ছে Mott T. Greene, আর উনি 5ম প্যারাগ্রাফে অর্থাৎ 5th প্যারাগ্রাফে উনি কি কাজটা করেছেন, ওই কাজটা কি করছেন সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো 5ম প্যারাগ্রাফে উনি কি মানে 5th প্যারাগ্রাফে উনি কি করেছেন বা কি আলোচনা করছেন সেই কাজটা আমরা এখানে দেখব। উনি কি এখানে ডেসক্রাইবিং করছেন যে ডেসক্রাইবিং হোয়াট মোটিভেটেড হিম টু রাইট দ্য বুক, অর্থাৎ উনি একটা বই লিখেছেন যে বইটার নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। এই যে উনি বইটা লিখলেন, সো এই বইটা লিখার ব্যাপারে উনি ডেসক্রাইব করছেন যে তাকে কে মোটিভেট করেছিল, মানে কি মোটিভেট করেছিল তাকে এই বইটা লেখার জন্য। তাহলে মূলত হচ্ছে বই লেখার ব্যাপারে মোটিভেশনটা আসলে কি ছিল বা তার মোটিভেশনটার মূল ইয়েটা কি ছিল, ফোকাসটা কি ছিল সেটা এখানে আলোচনা করছে অপশন এ তে, তাই না? আচ্ছা, অপশন বি তে বলছে যে এক্সপ্লেন করছেন তিনি ওয়াই it is desirable to read the whole book। উনি এই জায়গায় এসে এক্সপ্লেন করছেন যে কেন it is desirable মানে এটা কাঙ্ক্ষিত to read the whole book। উনি কিন্তু পুরো বইটা পড়তে বলছে, তাই না? বলছে যে এটা আসলে কাঙ্ক্ষিত একটা জিনিস যে পুরো বইটা যেন পড়া হয়। আচ্ছা, আর অপশন সি তে বলছে হচ্ছে সাজেস্টিং, তিনি সাজেশন দিচ্ছেন ওয়াই ওয়েগনার পারসুড সো মেনি ডিফারেন্ট ক্যারিয়ার্স। ওয়েগনার কেন বিভিন্ন রকমের ক্যারিয়ার্স মানে পারসু করেছিল, অর্থাৎ উনি অনেক কিছু হয়েছিলেন, যেমন উনি রাইটার হয়েছিলেন বা উনি লেকচারার হয়েছিলেন, এই বিষয়গুলো এখানে তুলছে যে কেন। আচ্ছা, আর লাস্ট যে কোয়েশ্চেন অপশনটা আছে সেটা হলো ইন্ডিকেটিং হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়েগনার্স লাইফ ইন্টারেস্টেড হিম মোস্ট। তিনি আসলে এখানে ইন্ডিকেট করছেন যে হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়েগনার্স লাইফ মানে ওয়েগনার্স এর জীবনের কোন মানে ক্যারেক্টারিস্টিক্সটা তাকে বেশি আকর্ষণ করেছিল যে তিনি এই বইটা লিখতে গেলেন। সেটা হলো কি আলফ্রেড ওয়েগনার সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। তো এই 4টা জিনিস 4টা অপশনের ভিতরে আমাদের দেখতে হবে যে উনি 5th প্যারাগ্রাফে কোন অপশনটা নিয়ে মূলত কাজ করছেন বা বলেছেন, তাই না? তো চলেন আমরা শুরু থেকে একটু করে পড়ে আমি বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কি বলছেন। বলছে যে রিডার্স interested in the specific detail of Wagner's career। বলছে readers interested in the specific detail of Wagner's career
will see that he often stopped pursuing a given line of investigation, sometimes for years on end, only to pick it up later. ওকে ফাইন, তাহলে রিডার্স হচ্ছে এটার সাবজেক্ট। ওকে সুন্দর, তাহলে রিডার্সরা কি করবে? আচ্ছা, রিডার্স দেওয়ার পরে দেখেন এখানে এই যে বাকি অংশটুকু, এটা হচ্ছে এই সাবজেক্টকে মডিফাই করছে, তাই না? মানে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। যে রিডার্স, এখানে রিডার্স বলতে কাদের কথা বলছে? ওই সমস্ত লোকদের কথা বলছে যারা হচ্ছে ইন্টারেস্টেড, মানে আগ্রহী ছিল। কিসে আগ্রহী ছিল? ইন দ্য স্পেসিফিক ডিটেইল, মানে বিশেষ একটা ডিটেইলে, অর্থাৎ বিস্তারিত। কার? অফ ওয়েগনার্স ক্যারিয়ার, মানে ওয়েগনার্স ক্যারিয়ারের বিশেষ কিছু জায়গায় যারা আগ্রহী ছিল তারা দেখবে। তাহলে রিডার্সরা দেখতে পারবে যে he often stopped pursuing a given line of investigation, মানে সে সব সময় কি করত? often মানে প্রায়, সে প্রায় কি করত? স্টপ, থেমে গিয়েছিল। pursuing a given line of investigation, মানে কোনো একটা লাইনে ইনভেস্টিগেশন করতেছিল, সেটা থামিয়ে দিয়েছিল। বলছে এখানে ব্র্যাকেটে বলছে সামটাইমস ফর ইয়ার্স অন এন্ড, মাঝে মাঝে বছরের পর বছর, মানে বছর শেষ বছর পর্যন্ত, বছরের শেষ সময় পর্যন্ত সে সেটা আর কন্টিনিউ করে নাই। বলছে অনলি টু পিক ইট আপ লেটার, এবং পরবর্তীতে গিয়ে সে এটা আবার পিক আপ করতো, তাই না? আচ্ছা, এর পরের লাইনে এসে কি বললো? যে আই হ্যাভ ট্রাইড টু প্রোভাইড গাইড পোস্ট, বলছে যে আই হ্যাভ ট্রাইড, মানে আমি চেষ্টা করেছি, টু প্রোভাইড গাইড পোস্ট টু হিজ র্যাপিডলি শিফটিং ইন্টারেস্ট বাই ক্যারেক্টারাইজিং ডিফারেন্ট ফেজেস অফ হিজ লাইফ অ্যাজ ক্যারিয়ার্স ইন ডিফারেন্ট সায়েন্সেস, উইচ ইজ রিফ্লেক্টেড ইন দ্য টাইটেলস অফ দ্য চ্যাপ্টার্স। চ্যাপ্টার্সগুলোতে কি করা আছে? উইচ ইজ রিফ্লেক্টেড, যেটা প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয় ইন দ্য টাইটেলস অফ দ্য চ্যাপ্টার্স, মানে ওই চ্যাপ্টার্সগুলোর যে টাইটেলটা, সেই টাইটেলগুলোতে। আচ্ছা, তাহলে এইখান থেকে কি কিছু একটা পাওয়া গেছে? আমরা যদি মিলাই এখন এই লাইন পড়ে, কি আমরা কিছু একটা পেয়েছি? আমরা তো মনে হয় এখানে বলছে ডেসক্রাইবিং হোয়াট মোটিভেটেড হিম টু রাইট দ্য বুক, না এখানে আমরা মোটিভেট এখনো কিছু বলে নাই। এক্সপ্লেনিং ওয়াই ইট ইজ ডিজায়ারেবল টু রিড দ্য হোল বুক, এটাতে আমরা এখনো আসি নাই। সাজেস্টিং ওয়াই ওয়েগনার পারসিউড সো মেনি ডিফারেন্ট ক্যারিয়ার্স, ইয়েস, এইখানে একটা কথা আছে, সাজেস্টিং ওয়াই ওয়েগনার পারসিউড সো মেনি ডিফারেন্ট ক্যারিয়ার্স। বলছে যে ওয়েগনার কেন বিভিন্ন ক্যারিয়ার পারসিউ করেছিল সেটা এখানে বলা আছে। কিন্তু এখানে যেটা বলা আছে যে হি অফটেন স্টপ পারসুইং এ গিভেন লাইন অফ ইনভেস্টিগেশন, তাহলে এখানে কি ডিফারেন্ট ক্যারিয়ারের কথা বলছে? বলে নাই। আর লাস্ট বলছে কি ইন্ডিকেটিং হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়েগনার্স লাইফ ইন্টারেস্টেড হিম মোস্ট। আচ্ছা, এখানে বলছে রিডার্স ইন্টারেস্টেড ইন দ্য স্পেসিফিক ডিটেল অফ ওয়েগনার্স, এখানে হচ্ছে রিডারদের কথা বলা হয়েছে, তারা ইন্টারেস্টেড, বাট এই যে রাইটার যিনি মর্টি গ্রিনি, ওনাকে কি কিছু ইন্টারেস্ট করেছিল, অ্যাট্রাক্ট করেছিল, সেটা এখানে এখনো বলে নাই। আচ্ছা, আমরা এই লাইনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করি। এখানে যেটা বলছে আই হ্যাভ ট্রাইড টু প্রোভাইড গাইড পোস্ট টু হিজ র্যাপিডলি শিফটিং ইন্টারেস্ট, বলছে আমি চেষ্টা করেছি টু প্রোভাইড, সরবরাহ করতে, গাইড পোস্ট, মানে গাইড পোস্ট বলতে এখানে কিছু নির্দেশিকা, টু হিজ র্যাপিডলি, আচ্ছা গাইড পোস্ট মানে এখানে নির্দেশিকা বা কিছু কারণ, টু হিজ র্যাপিডলি শিফটিং ইন্টারেস্ট, মানে সে যে র্যাপিডলি তার ইন্টারেস্টটাকে শিফট করতো, মানে একটা জিনিস পড়তে গিয়ে আরেকটা জিনিস পড়তো, সেটাকে সে কি করেছে? গাইড পোস্ট করার চেষ্টা করেছে, মানে গাইড পোস্ট করার সরবরাহ করার চেষ্টা করেছে, বাই ক্যারেক্টারাইজিং ডিফারেন্ট ফেজেস অফ হিজ লাইফ, মানে তার জীবনের বিভিন্ন ফেজগুলো ক্যারেক্টারাইজিং করে, মানে তার জীবনের বিভিন্ন ফেজগুলোকে বিশ্লেষণ করে বা বিচার বিশ্লেষণ করে। আচ্ছা, অ্যাজ ক্যারিয়ার্স ইন ডিফারেন্ট সায়েন্সেস, মানে তিনি তার ক্যারিয়ারে বিভিন্ন রকম সায়েন্সে, বিজ্ঞানের উপরে তিনি বিভিন্ন কাজ করেছিলেন, উইচ ইজ রিফ্লেক্টেড ইন দ্য টাইটেলস অফ দ্য চ্যাপ্টার্স,
যেটা রিফ্লেক্টেডটা পাওয়া গেছে তার যে টাইটেলের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে। তার মানে এইখান থেকে একটা জিনিস বোঝা গেছে যে ওয়েগনার আসলে কি করছেন, উনি ডিফারেন্ট ফেজেস অফ হিজ লাইফ হ্যাজ ক্যারিয়ার্স ইন ডিফারেন্ট সায়েন্সেস, মানে তার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সায়েন্স নিয়ে উনি কাজ করেছেন। তাহলে এখানে একটা কথা আছে না, সাজেস্টিং ওয়াই ওয়েগনার পারসিউড সো মেনি ডিফারেন্ট ক্যারিয়ার্স। এখানে ডিফারেন্ট ক্যারিয়ার্সের কথা বলছে, বাট এখানে বলছে হিজ লাইফ হ্যাজ ক্যারিয়ার্স ইন ডিফারেন্ট সায়েন্সেস। তাহলে তো এইটার সাথে এটা মিলছে না। আচ্ছা, দাস এইভাবে দ্য ইন্ডেক্স শুড বি এ সাফিসিয়েন্ট গাইড ফর দোজ ইন্টারেস্টেড ইন এ পার্টিকুলার অ্যাসপেক্ট অফ ওয়েগনার্স লাইফ। বলছে যে এইভাবে যদি করা হয় এতে কি হচ্ছে, এর ফলশ্রুতিতে কি হচ্ছে, এখানে বলছে এর ফলশ্রুতিতে কি ঘটতেছে সেটা বলছে যে এর ফলশ্রুতিতে দ্য ইন্ডেক্স মানে ওই বইটার যে সূচিপত্র আছে শুড বি এ সাফিসিয়েন্ট গাইড, মানে তার যে ইন্ডেক্সটা আছে এই বইয়ের সেই ইন্ডেক্সটাই হবে একটা মানে পর্যাপ্ত গাইড ফর দোজ তাদের জন্য হু ইন্টারেস্টেড ইন এ পার্টিকুলার অ্যাসপেক্ট অফ ওয়েগনার্স লাইফ, মানে যারা ওয়েগনার্সের লাইফের একটা পার্টিকুলার স্টেজ সম্পর্কে ইন্টারেস্টেড, পার্টিকুলার অ্যাসপেক্ট বা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ইন্টারেস্টেড, তাদের জন্য এটা সাফিসিয়েন্ট হবে। বাট পারহ্যাপস নট অল অব ইট, কিন্তু তার জীবনের সব কিছু যদি কেউ জানতে চায় তাহলে ওই বইটাই যথেষ্ট হবে না। আচ্ছা, মাই ওন ফিলিং however my own feeling is that the parts do not make as much sense on their own as do all of his activities taken together। এই যে এইখানে এসে সে একটা শেষ কথা বলল যে মাই ওন ফিলিং, আমার নিজের অনুভূতিটা হচ্ছে ইজ দ্যাট দ্য পার্টস ডু নট মেক অ্যাজ মাচ সেন্স অন দেয়ার ওন, মানে তার বইয়ের যে পার্টসগুলো আছে বা অধ্যায় মানে অংশগুলো আছে সেগুলো আসলে ওইরকম একটা সেন্স ক্রিয়েট করে না তাদের নিজেদের মতো করে। অ্যাজ ডু অল অফ হিজ অ্যাক্টিভিটিস টেকেন টুগেদার, তার সমস্ত কাজগুলোকে একসাথে করলে যেই সেন্সটা ক্রিয়েট করে তার জীবনের কোনো একটা ফেজ বা পার্ট যদি আমরা ধরি তাহলে সেটা সেরকম কোনো সেন্স তৈরি করে না। সো ইন দিস রেসপেক্ট আই আর্জ, ইন দিস রেসপেক্টস এই জন্যই আমি বলছি, আই আর্জ রিডার্স, আমি বলতেছি রিডারদেরকে টু ট্রাই টু এক্সপেরিয়েন্স ওয়েগনার্স লাইফ অ্যাজ হি লিভড ইট উইথ অল দ্য interruptions, changes of mind and renewed efforts this entailed। এই লাস্ট লাইনে এসে আমরা মনে হয় আনসারটা পাচ্ছি। সো এখানে লাস্ট লাইনে এসে সে যে কথাটা বলার চেষ্টা করলো, কাজে বলছে ইন দিস রেসপেক্ট, এই খাতিরে আমি বলতে পারি আই আর্জ, মানে আমি আর্জ করতেছি বা দাবি করতেছি রিডার্সদেরকে বলতে চাই টু ট্রাই টু এক্সপেরিয়েন্স ওয়েগনার্স লাইফ, যে তোমরা যদি ওয়েগনার সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা ওয়েগনার্সের লাইফ সম্পর্কে পড়ো, মানে লাইফ এক্সপিরিয়েন্স করো। অ্যাজ হি লিভড ইট, সে কিভাবে বসবাস করেছিল, উইথ অল দ্য ইন্টারাপশনস, চেঞ্জেস অফ মাইন্ড অ্যান্ড রিনিউড ইফোর্টস দিস এন্টেলড। তাহলে আমাদের লাস্ট যে কথাটা ছিল মানে কোয়েশ্চেনটাতে ছিল যে হোয়াট ইজ মতি গ্রিনি ডুইং ইন দ্য 5th প্যারাগ্রাফ, অর্থাৎ রাইটার এখানে 5th প্যারাগ্রাফে এসে কি করছে, এই লাস্টের কাজটাই উনি করছে। রাইটার মূলত লাস্টের এই লাইনটাই কাজ করছে যে তিনি বলছে এক্সপ্লেনিং, আচ্ছা ডিসক্রাইবিং হোয়াট মোটিভেটেড হিম টু রাইট দ্য বুক, না তাকে কি মোটিভেট করেছিল এটা বলে এখানে সে বলে নাই, বলছে এক্সপ্লেনিং ওয়াই ইট ইজ ডিজায়ারেবল টু রিড দ্য হোল বুক। আচ্ছা হ্যাঁ, এখানে এটা ব্যাখ্যা করছে যে কেন এটা কাঙ্ক্ষিত টু রিড দ্য হোল বুক, পুরো বইটা কেন পড়তে হবে। পুরো বইটা এই জন্য পড়তে হবে যে
তার বইয়ের কোনো একটা পার্ট যদি আমরা পড়ি বা কোনো একটা চ্যাপ্টার যদি পড়ি, তাহলে তার বইটা সম্পর্কে সব কিছুই, মানে তার লাইফ সম্পর্কে সব কিছুই জানা হবে না। কাজে তার লাইফ সম্পর্কে যদি আমরা সব কিছু জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সব তার ডিটেলস পড়তে হবে, অর্থাৎ সে কিভাবে জীবন ধারণ করেছিল, বেঁচে ছিল, with all the interruptions, changes of mind and renewed efforts this entailed. তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। কিন্তু এখানে একটা কথা আছে যে আপনি অপশন বি যদি কারেক্ট আনসার দেন, তাহলে বাকি অপশনগুলো আপনি কিভাবে মিনিমাইজ করবেন বা বাকি অপশনগুলোকে আপনি কিভাবে বাদ দিবেন। তো আমরা যদি এখন বাকি অপশনগুলোকে বাদ দিতে চাই, যেমন এখানে বলছে describing what motivated him to write the book, মানে মর্টি গ্রিনিকে কি মোটিভেট করেছিল এই বইটা লেখার জন্য। এখানে সে কোথাও বলে নাই যে আই ওয়াজ মোটিভেটেড বা আই ওয়াজ ইন্টারেস্টেড টু রাইট দিস বুক ফর দিস রিজন, যে এই কারণে আমি তাকে নিয়ে একটা বই লিখেছিলাম, এরকম কিছু বলে নাই। আর সিতে বলছে সাজেস্টিং ওয়াই ওয়েগনার পারসুড সো মেনি ডিফারেন্ট ক্যারিয়ার্স। এখানে বলছে যে ওয়েগনার্স কি করেছিল, উনি ডিফারেন্ট ফেজেস অফ হিজ লাইফ অ্যাজ ক্যারিয়ার্স ইন ডিফারেন্ট সায়েন্সেস। এখানে এটাই বলছে যে তিনি ডিফারেন্ট ক্যারিয়ার্স নিয়েছিলেন ডিফারেন্ট সায়েন্সের উপরে, বাট কেন নিয়েছিলেন সেটার কোনো কারণ এখানে মেনশন করা নেই। এটা একটা অপশন ছিল, বাট এখানে কোনো কারণ মেনশন করা নেই। আচ্ছা, অপশন ডিতে ছিল ইন্ডিকেটিং হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়েগনার্স লাইফ ইন্টারেস্টেড হিম মোস্ট, কোন জিনিসটা তাকে বেশি ইন্টারেস্টেড করেছিল এই বিষয়েও কিছু বলে নাই। যেমন এখানে বলছে এ সাফিসিয়েন্ট গাইড ফর দোজ ইন্টারেস্টেড ইন এ পার্টিকুলার অ্যাসপেক্ট অফ ওয়েগনার্স লাইফ। এখানে ইন্টারেস্টেডের বিষয়টা আসছে, বাট তাদের জন্য যারা হলো ওয়েগনার্স নিয়ে ইন্টারেস্টেড ছিল, বাট রাইটার কি নিয়ে ইন্টারেস্টেড হয়েছিল এখানে সেটা মেনশন করে নাই, যার কারণে এখান থেকে অপশন ডিটাও আমাদের বাদ পড়ে গেছে। এরপরে আসি আমরা হচ্ছে পরের কোয়েশ্চেন নাম্বার 38। কোয়েশ্চেন নাম্বার 38 যেটা বলছে হোয়াট ইজ সেড অ্যাবাউট ওয়েগনার ইন দ্য 6th প্যারাগ্রাফ, মানে 6th প্যারাগ্রাফে ওয়েগনার সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে আমাদের মূল ফোকাস হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 6, আর এখানে আমরা এখন অপশনগুলো দেখব যে আসলে কি বলছে। অপশন এতে বলছে হি ওয়াজ নট এ পার্টিকুলারলি অ্যাম্বিশিয়াস পারসন, বলছে পার্টিকুলারলি তিনি অ্যাম্বিশিয়াস পারসন ছিলেন না। তাহলে এখানে মূলত তিনি কি ধরনের পারসন ছিলেন সেটা বলছে, তিনি কি অ্যাম্বিশিয়াস পারসন ছিলেন কি ছিলেন না এটা বলছে। অপশন বিতে বলছে হি কেপ্ট এ রেকর্ড অব অল হিজ সায়েন্টিফিক অবজারভেশনস, তিনি একটা রেকর্ড রেখেছিলেন তার সমস্ত সায়েন্টিফিক অবজারভেশনসগুলোর উপরে। অপশন সিতে বলছে হি ডিড নট অ্যাডপ্ট মেনি অফ দ্য সায়েন্টিফিক প্র্যাকটিসেস অফ দ্য টাইম, মানে ওই সময়ের অনেকগুলো যে সায়েন্টিফিক প্র্যাকটিসেস ছিল তিনি সেগুলো কি করেন নাই, অ্যাডপ্ট করেন নাই। তাহলে হি ডিড নট অ্যাডপ্ট করা মানে হচ্ছে সেগুলোকে আয়ত্ত নেওয়া বা সেগুলো নিয়ে প্র্যাকটিস করা, এটা তিনি করেন নাই। আর অপশন ডিতে বলছে হি এনজয়েড ডিসকাসিং নিউ ডিসকভারিজ উইথ আদার সায়েন্টিস্ট, তিনি অন্য যে সায়েন্টিস্টগুলো আছেন তাদের সাথে তিনি কি করতেন, এনজয়েড করেছিলেন, অর্থাৎ তিনি উপভোগ করতেন ডিসকাস করা নিয়ে, নতুন ডিসকভারিগুলো নিয়ে তিনি যে ডিসকাস করতেন মানে ডিসকাস করা নিয়ে অন্য সায়েন্টিস্টদের সাথে নতুন ডিসকভারি নিয়ে তিনি ডিসকাস করাটা খুব এনজয় করতেন। এই চারটা অপশন এখানে বলা হচ্ছে। আমরা এখন চাইলে কি করব, 6 প্যারাগ্রাফে যাব। 6 প্যারাগ্রাফটা আমাদের কাছে একটু লম্বা মনে হচ্ছে, হ্যাঁ এটা হলো প্যারাগ্রাফ 7। ও মাই গড, কতগুলো প্যারাগ্রাফ এই প্যাসেজে, 7 আছে, 8 আছে, হায় হায় এতগুলো প্যারাগ্রাফ। আচ্ছা, আমরা তাহলে প্যারাগ্রাফ 6টা একটু ভালো করে পড়ার চেষ্টা করি, এখানে আসলে উনি কি বলছে। তাহলে বলছে হোয়াট ইজ সেড অ্যাবাউট ওয়েগনার ইন দ্য 6th প্যারাগ্রাফ, মানে 6th প্যারাগ্রাফে ওয়েগনার সম্পর্কে কি বলা হয়েছে।
প্যারাগ্রাফ 6 এ যেটা বলছে যে ওয়েগনার লেফট বিহাইন্ড এ ফিউ পাবলিশড ওয়ার্কস বাট, এই যে ওয়েগনার লেফট বিহাইন্ড পিছনে ফেলে এসেছিল এ ফিউ পাবলিশড ওয়ার্কস মানে কিছু মানে প্রকাশিত কাজ ফেলে এসেছিল, কিন্তু অ্যাজ ওয়াজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যেহেতু এটা ছিল একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, দিস রিপোর্টেড দ্য রেজাল্টস অফ হিজ ওয়ার্ক, মানে এই যে উনি পাবলিশড ওয়ার্কসগুলো উনি রেখে এসেছিল, এ ফিউ পাবলিশড ওয়ার্ক ফেলে এসেছিল পিছনে, এ ফিউ পাবলিশড ওয়ার্কস এটা বললো। সো এই ওয়ার্কসগুলো ছিল রিপোর্টেড দ্য রেজাল্টস অফ হিজ ওয়ার্ক, এই ওয়ার্কসগুলো মূলত রিপোর্ট করেছিল দ্য রেজাল্ট অফ হিজ ওয়ার্ক, তার কাজের ফল। নট দ্য জার্নি হি টুক টু রিচ দ্যাট পয়েন্ট, তার যে জার্নিটা কিভাবে হয়েছিল সেটা এখানে কিন্তু বলে নাই। তার মানে এখানে শুধু তার কাজগুলোকে ফলো মানে দেখিয়েছিল, কিন্তু কিভাবে তিনি কাজগুলো শুরু করেছিলেন কিভাবে শেষ করেছিলেন সেটা এখানে বর্ণনা করে নাই। আচ্ছা, তাহলে এখানে কি এরকম কিছু আছে? রেকর্ড না, রেকর্ড পাইস এ ডিড নট অ্যাডপ্ট সায়েন্টিফিক প্র্যাকটিস আদার সায়েন্টিস্ট, না এখানে আদার সায়েন্টিস্ট নিয়ে তো এখনো বলে নাই। আচ্ছা, অ্যাম্বিশিয়াস পারসন নট পার্টিকুলারলি অ্যাম্বিশিয়াস পারসন, না এটাও এখনো ডিসকাসে আসে নাই। আমরা তাহলে পরের লাইন থেকে পড়ি। অনলি এ ফিউ হান্ড্রেড অফ দ্য মেনি থাউজেন্ডস অফ লেটার্স হি রোট অ্যান্ড রিসিভড ইন হিজ লাইফ টাইম হ্যাভ সার্ভাইভড। আচ্ছা আচ্ছা, বলছে অনলি এ ফিউ হান্ড্রেড অফ দ্য মেনি থাউজেন্ডস অফ লেটার্স, মানে উনি যতগুলো লেটার্স লিখেছিলেন তার ভিতরে এ ফিউ হান্ড্রেড অফ দ্য মেনি থাউজেন্ডস মানে হাজার হাজার লেটার্স উনি লিখেছিলেন, তার ভিতরে অনলি এ ফিউ হান্ড্রেড অফ মানে কয়েকশো কি হয়েছে, অ্যান্ড রিসিভড ইন হিজ লাইফ টাইম মানে তিনি লিখেছিলেন এবং গ্রহণ করেছিলেন, হ্যাভ সার্ভাইভড বেঁচে আছে, হ্যাভ সার্ভাইভড মানে বেঁচে আছে, অ্যান্ড হি ডিডেন্ট কিপ নোটবুকস অর ডায়েরিজ দ্যাট রেকর্ডেড হিজ লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস। বলছে হি ডিডেন্ট কিপড ডায়েরিজ দ্যাট রেকর্ডেড হিজ লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস, তার মানে কি বুঝাইলো এখানে, যে তিনি যেগুলো করেছিলেন হি ডিডেন্ট কিপ নোটবুকস, তিনি কোনো নোটবুক রাখেন নাই অথবা কোনো ডায়েরিও তিনি রাখেন নাই, তিনি যেগুলো করেছিলেন সেগুলোতে তিনি কোনো নোটবুক বা ডায়েরি কোনোটা রাখেন না। কিন্তু এখানে একটা কথা আছে অপশন বিতে দেখেন, হি কেপ্ট এ রেকর্ড অফ অল হিজ সায়েন্টিফিক অবজারভেশনস, তার মানে অপশন বিটা বাদ চলে গেল, কারণ তিনি তো কোনো নোট বা ডায়েরি এখানে রাখেন নাই, তাই না? আচ্ছা, তাহলে অপশন বি যদি বাদ চলে যায় আমাদের এরপরে কি থাকে? আচ্ছা, আমরা পরের লাইন থেকে পড়ি। He was not active, he was not active এখানে ইন ব্র্যাকেট বলছে উইথ এ ফিউ এক্সেপশনস ইন সায়েন্টিফিক সোসাইটিস। আচ্ছা, সোসাইটিস, তাহলে আমরা এখান থেকে যদি এখন নেই এইটুকু যদি আমরা এখন একটু মানে পড়ার চেষ্টা করি যে হি ওয়াজ নট অ্যাক্টিভ ইন সায়েন্টিফিক সোসাইটিস, তার মানে সায়েন্টিফিক যে সোসাইটি ছিল ওই সায়েন্টিফিক সোসাইটিতে তিনি অ্যাক্টিভ ছিলেন না। তার মানে কি, তিনি সায়েন্টিফিক সোসাইটিতে অ্যাক্টিভ ছিলেন না, তার মানে হি ডিড নট অ্যাডপ্ট মেনি অফ দ্য সায়েন্টিফিক প্র্যাকটিসেস অফ দ্য টাইম, মানে ওই সময়ে যতগুলো সায়েন্টিফিক প্র্যাকটিসেস হচ্ছিল তিনি সেগুলো কি করেন নাই, সেগুলো অ্যাডপ্ট করেন নাই, কারণ তিনি তাদের সাথে অ্যাক্টিভ ছিলেন না। তাহলে অপশন সিটাও বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলছে অ্যান্ড ডিড নট সিক টু ফাইন্ড ইনফ্লুয়েন্স অর অ্যাডভান্স, তিনি কোনো সিক টু ফাইন্ড মানে কোনো কিছু খুঁজেন নাই, কি খুঁজেন নাই, ইনফ্লুয়েন্স প্রভাব অর অ্যাডভান্স মানে বাড়তি সুযোগ সুবিধা, হিজ আইডিয়াস থ্রু প্রফেশনাল কন্ট্যাক্টস অ্যান্ড পলিটিক্স, মানে প্রফেশনাল কন্ট্যাক্টস অ্যান্ড পলিটিক্সের ক্ষেত্রেও তিনি কোনো মানে অ্যাডভান্স অথবা কোনো ইনফ্লুয়েন্স আকাঙ্ক্ষা করেন নাই বা সিক করেন নাই। তাহলে এইখান থেকে কি বোঝা গেল, এইটুকু পরে আমরা কি বুঝতেছি? আমার মনে হয় এইটুকু পরে আমরা এইটুকু বুঝতে পারতেছি যে এটা নেগেটিভ ওয়ার্ড, হি ডিড নট সিক টু ফাইন্ড মানে তিনি কি করেন নাই, উচ্চ আকাঙ্ক্ষা করেন নাই, উচ্চ আকাঙ্ক্ষা করেন নাই, উচ্চ আকাঙ্ক্ষা
তার মানে হচ্ছে হি ডিড নট সিক টু ফাইন্ড, হি ডিড নট সিক টু ফাইন্ড মানে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা না করা। তাহলে হি ডিড নট সিক টু ফাইন্ড মানে কি, তিনি উচ্চ আকাঙ্ক্ষা করেন নাই। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি হি ওয়াজ নট এ পার্টিকুলারলি অ্যাম্বিশিয়াস পারসন, মানে তিনি একজন মানে অ্যাম্বিশিয়াস পারসন ছিলেন না। কেন? হি ডিড নট সিক টু ফাইন্ড ইনফ্লুয়েন্স অর অ্যাডভান্স, কোনো ইনফ্লুয়েন্স এবং অ্যাডভান্স তিনি চান নাই, মানে উচ্চ আকাঙ্ক্ষা তার ছিল না। তাহলে আমাদের অপশন বিটা ম্যাচ করে, আমাদের কারেক্ট আনসার হওয়ার কথা অপশন বি, সরি অপশন এ। আচ্ছা বরঞ্চ তিনি কি করেছিলেন, স্পেন্ডিং মোস্ট অফ হিজ টাইম অ্যাট হোম ইন হিজ স্টাডি রিডিং অ্যান্ড রাইটিং, বরঞ্চ তিনি সময় কাটিয়েছিলেন, অধিকাংশ সময় তার কাটিয়েছিলেন কোথায়, বাসাতেই। কিসের উপরে? স্টাডির উপরে, রিডিং এবং রাইটিং এর উপরে। অর ইন দ্য ফিল্ড কালেক্টিং অবজারভেশনস, অথবা অবজারভেশন কালেক্ট করার ব্যাপারে সময় কাটিয়েছিলেন। তার মানে এইখান থেকে এই যে এই নেগেটিভ অংশটুকু থেকে আমরা আনসারটা বলতে পারি যে হি ওয়াজ নট এ পার্টিকুলারলি অ্যাম্বিশিয়াস পারসন। আর এইখানেও দেখেন, এখানেও কিন্তু নেগেটিভ একটা ওয়ার্ড আছে, হি ডিড নট অ্যাডপ্ট মেনি অফ দ্য সায়েন্টিফিক প্র্যাকটিসেস, কিন্তু এখানে কোনো সায়েন্টিফিক প্র্যাকটিস নিয়ে কথাবার্তা আছে বলে মনে হয় না। না, এখানে কোনো সায়েন্টিফিক প্র্যাকটিস নিয়ে কথাবার্তা বলে নাই, তো যার কারণে আমাদের সিটা বাদ পড়ে গেছে। আচ্ছা এবার আসি আমরা ডিতে, যে হি এনজয়েড ডিসকাসিং নিউ ডিসকভারিজ উইথ আদার সায়েন্টিস্ট। এখানে তো আদার সায়েন্টিস্টদের সাথে উনি কোনো এনজয় করেছিলেন না, এখানে আদার সায়েন্টিস্ট নিয়ে কোনো কথাবার্তায় বলা হয় নাই। তার মানে আদার সায়েন্টিস্ট নিয়ে কোনো কথাবার্তা যেহেতু বলেন নাই, ও আচ্ছা এই যে এখানে আছে হি ওয়াজ নট অ্যাক্টিভ ইন সায়েন্টিফিক সোসাইটিস, তার মানে অন্য সায়েন্টিস্টদের সাথে তিনি তো এনজয় করার প্রশ্নই আসে না, তো যার কারণে আমাদের অপশন এটা হলো কারেক্ট আনসার। আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে 39, হোয়াট ডাজ গ্রিনি সে অ্যাবাউট সাম আদার ফেমাস সায়েন্টিস্ট, বলছে যে গ্রিনি কি বলেছে, হোয়াট ডাজ গ্রিনি সে, গ্রিনি কি বলে অ্যাবাউট সাম আদার ফেমাস সায়েন্টিস্ট, অন্য যে ফেমাস সায়েন্টিস্টরা আছে তাদের সম্পর্কে কি বলতেছে। এটা একটা প্যাসেজের মধ্যে হয়তো বা আছে, যে কোন একটা প্যাসেজে তিনি এটা বলছেন। আচ্ছা অপশন এ তে বলছে দেয়ার পাবলিশড ওয়ার্কস হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট দেন ওয়েগনার্স ডিড, মানে ওয়েগনার্স যতটুকু করেছিল তার থেকে তাদের যে পাবলিশড ওয়ার্কসগুলো ছিল, অর্থাৎ ফেমাস সায়েন্টিস্টরা যে ওয়ার্কসগুলো পাবলিশ করেছিল সেগুলোর একটা ইম্প্যাক্ট ছিল বেশি, গ্রেটার ইম্প্যাক্ট ছিল। তাহলে এখানে গ্রেটার ইম্প্যাক্টের কথা বলছে। আচ্ছা অপশন বি তে বলছে দে হ্যাভ ফিউয়ার ডাউটস, দে হ্যাড মানে এই যে দেয়ার পাবলিশড ওয়ার্কস, দে হ্যাড ফিউয়ার ডাউটস অ্যাবাউট দেয়ার সায়েন্টিফিক আইডিয়াস দেন ওয়েগনার ডিড, মানে ওয়েগনারের যতগুলো ডাউট ছিল তার থেকে কম ডাউট ছিল এই ফেমাস সায়েন্টিস্টদের। তাহলে এখানে ডাউটস নিয়ে কথাবার্তা হচ্ছে। অপশন সি তে বলছে দেয়ার সায়েন্টিফিক আইডিয়াস ওয়ার মোর কন্ট্রোভার্সিয়াল দেন ওয়েগনার্স, মানে ওয়েগনার্সের যে সায়েন্টিফিক আইডিয়াগুলো ছিল সেগুলো ছিল কন্ট্রোভার্সিয়াল, বাট দেয়ার সায়েন্টিফিক আইডিয়াস মানে এই যে ফেমাস সায়েন্টিস্টরা ছিল তাদের যে সায়েন্টিফিক আইডিয়াগুলো ছিল সেগুলো আরো বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল, মানে ওয়েগনার্সের গুলো তো কন্ট্রোভার্সিয়াল ছিল, তাদেরগুলো আরো বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল। অপশন ডি তে বলছে দে আর ইজিয়ার সাবজেক্টস টু রাইট অ্যাবাউট দেন ওয়েগনার, বলছে তাদের যে পাবলিশড ওয়ার্কস গুলো ছিল সেগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে ইজিয়ার সাবজেক্টস। এখন কেন ইজিয়ার সাবজেক্টস হবে, টু রাইট অ্যাবাউট দেন ওয়েগনার, লেখা টু রাইট অ্যাবাউট মানে তাদের সম্পর্কে লেখা, দেন ওয়েগনার মানে ওয়েগনার সম্পর্কে লেখার চেয়ে তাদের যে সায়েন্টিফিক ওয়ার্কস গুলো ছিল, পাবলিশড ওয়ার্কগুলো ছিল সেগুলো আরো বেশি ইজিয়ার ছিল বা সহজতর ছিল। আচ্ছা এটা আমরা তাহলে এখন দেখবো সায়েন্টিফিক নিয়ে, ফেমাস সায়েন্টিস্টদের নিয়ে কি বলা হচ্ছে। আমাদের পরের প্যারাগ্রাফটাতেই আছে ফেমাস সায়েন্টিস্টদের নিয়ে কথাবার্তা বলছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে পড়ি, some famous scientists such as Newton, Darwin and Einstein left mountains of written material behind. আচ্ছা
এই যে ফেমাস সায়েন্টিস্টদের কথা বলছে যেমন নিউটন, ডারউইন, আইনস্টাইন, তারাও লেফট মানে ফেলে এসেছিলেন, লেফট বিহাইন্ড মানে ফেলে আসা বা ছেড়ে আসা, মাউন্টেন্স অফ রিটেন ম্যাটেরিয়াল মানে পাহাড় সমান লিখিত, পর্বত সমান লিখিত ম্যাটেরিয়াল। আচ্ছা, হান্ড্রেডস অফ নোটবুকস মানে হাজার হাজার শত শত নোটবুকস অ্যান্ড লেটার্স নাম্বারিং ইন দ্য টেন্স অফ থাউজেন্ডস মানে হাজারের 10 গুণ, টেন্স অফ থাউজেন্ড মানে 10,000 গুণ। আচ্ছা, আদার্স অন্যরা, লাইক মাইকেল ফ্যারাডে, আচ্ছা, লেফট এক্সটেন্সিভ জার্নালস অফ দেয়ার থটস অ্যান্ড স্পেকুলেশনস প্যারালাল টু দেয়ার সায়েন্টিফিক নোটবুকস। অন্য যে সায়েন্টিস্টরা ছিলেন যেমন মাইকেল ফ্যারাডে, তারাও কিন্তু লেফট ছেড়ে এসেছিলেন এক্সটেন্সিভ জার্নালস মানে প্রচুর জার্নালস, অফ দেয়ার থটস তাদের চিন্তা চেতনার, অ্যান্ড স্পেকুলেশনস, আচ্ছা, প্যারালাল টু দেয়ার সায়েন্টিফিক নোটবুকস যেটা ছিল তাদের সায়েন্টিফিক নোটবুকগুলোর সমসাময়িক বা সমান সমান, প্যারালাল মানে একই ধরনের, আচ্ছা ওই ধরনের, সমান ধরনের। আচ্ছা, দ্য মোর সাচ ম্যাটেরিয়াল এ সায়েন্টিস্ট লিভস বিহাইন্ড মানে যত এরকম ম্যাটেরিয়াল একজন সায়েন্টিস্ট পিছনে ফেলে আসবে, দ্য বেটার চান্স এ বায়োগ্রাফার হ্যাজ অফ ফর্মিং অ্যান অ্যাকুরেট পিকচার অফ হাউ এ সায়েন্টিস্ট আইডিয়াস টুক শেপ অ্যান্ড ইভলভ। তাহলে দ্য বেটার চান্স এটা একটা ভালো সুযোগ, মানে অধিকতর ভালো সুযোগ কার জন্য? একজন বায়োগ্রাফারের জন্য। কি করা? ফর্মিং করা মানে গঠন দেওয়া, অ্যান একুরেট পিকচার অফ হাউ এ সায়েন্টিস্ট আইডিয়াস টুক শেপ একজন বিজ্ঞানীর আইডিয়াগুলো কিভাবে রূপান্তরিত হয়েছিল বা পরিবর্তিত হয়েছিল, অ্যান্ড ইভলভড হয়েছিল তার আইডিয়ার মানে চিন্তা চেতনার ভিতরে, সেটা সম্পর্কে একুরেট পিকচার দেওয়া যেতে পারে মানে দেওয়া যায়। তার মানে যত বেশি আমি ম্যাটেরিয়াল পাবো তত ওই লোকদের সম্পর্কে আমি বেশ মানে একজন বায়োগ্রাফির জন্য তত ভালো হয় একুরেট পিকচারটা তুলে ধরা যে তাদের চিন্তা ভাবনাগুলো কিরকম ছিল। তার মানে লাস্ট লাইনে আমি এসে আনসারটা মনে হয় পাচ্ছি, কারণ এখানে একটা কথা বলা আছে, এখানে বলছে যে সাম ফেমাস সায়েন্টিস্ট ওনারা হচ্ছে এরকম হাজার হাজার নোটবুক লেটার্স রেখে গেছেন, কিন্তু এখানে বলছে দেয়ার পাবলিশড ওয়ার্কস হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট দেন ওয়েগনার্স ডিড। না, এরকম কিছু বলে নাই, মানে তারা যেগুলো রেখে গেছে তার থেকে ওয়েগনার যেটা রেখে গেছে সেটা থেকে এই ফেমাস সায়েন্টিস্টদের রেখে যাওয়া কাজগুলোর ইম্প্যাক্টটা অধিকতর বেশি, এটা এখানে কোথাও বলে নাই তো। অপশন বিতে বলছে দে হ্যাড ফিয়ার ডাউটস, এখানে কোনো ডাউটস নিয়ে তো কোনো কথাই বলে নাই, কাজে অপশন বিও বাদ চলে গেল। অপশন সিতে বলছে দেয়ার সায়েন্টিফিক আইডিয়াস ওয়ার মোর কন্ট্রোভার্সিয়াল, এখানে তো কোনো কন্ট্রোভার্সিয়াল নিয়ে আলোচনাই হয় নাই, তো যেহেতু অপশন এ বি সি কোনোটা এখানে আলোচনা করে নাই, তার মানে অপশন ডি বলছে দে আর ইজিয়ার সাবজেক্টস টু রাইট অ্যাবাউট দেন ওয়েগনার। এই যে এখানে বলছে ইজিয়ার সাবজেক্ট মানে দ্য বেটার চান্স, এখানে ইজিয়ার সাবজেক্টস কম্পারেটিভ ডিগ্রি, আর এখানে আছে হইলো বেটার চান্স, এটাও কম্পারেটিভ ডিগ্রি, তার মানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট আনসার। সো 39 নাম্বার কোয়েশ্চেনের জন্য অপশন ডিটা আমরা পেলাম কারেক্ট আনসার। এরপর আমরা যাব 40 কোয়েশ্চেন নাম্বার 40তে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 40তে বলছে হোয়াট ইজ গ্রিনিস মেইন পয়েন্ট ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ, অর্থাৎ লাস্ট প্যারাগ্রাফে গ্রিনি কি বলার চেষ্টা করেছে, ফাইনাল মেইন পয়েন্টটা কি? ইট ইজ নট এনাফ ইন লাইফ টু হ্যাভ গুড ইন্টেনশনস, মানে লাইফে ভালো ইন্টেনশন থাকাটা আসলে যথেষ্ট নয়, গুড ইন্টেনশন নিয়ে কথাবার্তা বলছে। সো এটা একটা কিওয়ার্ড। পিপল নিড টু প্ল্যান কেয়ারফুলি ইফ দে ওয়ান্ট টু সাকসিড, মানে কেউ যদি সাকসিড হতে চায় তাহলে তাকে কেয়ারফুলি প্ল্যান করা উচিত, প্ল্যান কেয়ারফুলি, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, পিপল হ্যাভ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফস, বলছে যে লোকজনের লিটল কন্ট্রোল আছে, সামান্য কন্ট্রোল আছে, ওভার মেনি অ্যাসপেক্টস অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্সের উপরে, অফ দেয়ার লাইফস মানে তাদের জীবনে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলোর উপরে লিটল কন্ট্রোল আছে। আচ্ছা,
It is important that people ensure they have the freedom to act. এটা খুবই গুরুত্বপূর্ণ যে লোকজন তাদের ফ্রিডম আছে কাজ করা। অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা, স্বাধীনতা আছে এবং এটা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট দ্যাট পিপল এনশিওর, আচ্ছা পিপল নিশ্চিত করবে, এখানে নিশ্চয়তার কথা বলছে। আচ্ছা তাহলে এই ছিল আমাদের কি পয়েন্ট। আমরা এখন দেখব লাস্ট প্যারাগ্রাফ আমাদের এইটা, এখানে দেখব যে কোনটার সাথে যায়। তার আগে আমরা দেখে নেই এখানে আমাদের জান্নাতুল ম্যাডাম আসছেন, জান্নাতুল ম্যাডামকে কথা বলার সুযোগ দিব, একটু পরে কথা বলি। আমরা লাস্ট কোয়েশ্চেনটা শেষ করি। ক্যাসান্দ্রা, আচ্ছা ক্যাসান্দ্রাকে ওয়েলকাম। ক্যাসান্দ্রা আমাকে 3 মিনিট সময় দেন, আমি শেষের দিকে আসি, একটা কোয়েশ্চেন শেষ করে তারপরে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আচ্ছা বলছে আই এম ফার্মলি অফ দ্য ওপিনিয়ন দ্যাট মোস্ট অফ আস, আচ্ছা এখানে আই এম ফার্মলি অফ দ্য ওপিনিয়ন দ্যাট, রাইটার নিজেই বলছে আই এম ফার্মলি অফ দ্য ওপিনিয়ন দ্যাট, আমি শক্তভাবে ওই মত পোষণ করছি যে মোস্ট অফ আস আমাদের মধ্যে অনেকেই, ওয়েগনার ইনক্লুডেড তার সাথে ওয়েগনারও আছে, আর নট ইন এনি রিয়েল সেন্স দ্য অথর্স অফ আওয়ার ওন লাইফস, আমরা আসলেই এনি রিয়েল সেন্স বাস্তব পক্ষে বাস্তব দিক থেকে আমরা আমাদের অথর্স না অফ আওয়ার ওন লাইফস, আমাদের জীবনের আমরা মালিক না, আমাদের জীবনের মালিক আসলে অন্য কেউ, আমাদের জীবনগুলোর মালিক আসলে অন্য কেউ। তাহলে এনি রিয়েল সেন্স মানে বাস্তব পক্ষে আমাদের জীবনের মালিক আমরা নিজেরাই না। আমার কেন জানি মনে হচ্ছে এই লাইন থেকে আনসারটা আমরা বের করতে পারবো, মনে হয় এই লাইনে একটা আনসার আছে। আচ্ছা দেখি এখানে কোনটা যায়। ইটস নট ইনাফ ইন লাইফ টু হ্যাভ গুড ইন্টেনশন, এখানে গুড ইন্টেনশন নিয়ে কোনো কথাই বলে নাই। পিপল নিড টু প্ল্যান কেয়ারফুলি, না এখানে প্ল্যানিং এর কথা বলে নাই। পিপল হ্যাভ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফস, আচ্ছা এখানে লাইফস নিয়ে বলছে, হ্যাঁ আওয়ার ওন লাইফস, আর এখানে হচ্ছে দেয়ার লাইফস, এটা আছে। লিটল কন্ট্রোল তার মানে হচ্ছে আর নট ইন এনি রিয়েল সেন্স দ্য অথর্স অফ আওয়ার ওন লাইফস। ইয়েস, অপশন সিটা আমাদের ম্যাচ করে, তার মানে অপশন সিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন প্রশ্ন হচ্ছে আমরা বাকিগুলো কিভাবে বাদ দেব। আচ্ছা আমরা তাহলে বাকিটা একটু পড়ে নেই। উই প্ল্যান, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট, আমরা পরিকল্পনা করি, চিন্তা করি এবং কাজ করি। অবটেন উইথ অ্যাপারেন্ট ফ্রিডম, মানে ফ্রিডমটা যে পাই সেটা অ্যাপারেন্ট স্বচ্ছ ফ্রিডমের মাধ্যমে। বাট মোস্ট অফ দ্য টাইম আওয়ার লাইফস হ্যাপেন টু আস, যেটা আমাদের সাথে ঘটে, অ্যান্ড উই অনলি retrospectively turn this happenstance into a coherent narrative of fulfilled intentions, মানে আমাদের যদি ফুলফিল ইন্টেনশনস থাকে সেটা দিয়ে আমরা এটা কি করতে পারি, কোহেরেন্ট করতে পারি। আচ্ছা তাহলে এখানে বলছে ইন্টেনশনস, গুড ইন্টেনশনস, এখানে কোনো গুড ইন্টেনশনস নিয়ে কথা বলে নাই যে ইট ইজ নট এনাফ ইন লাইফ টু হ্যাভ গুড ইন্টেনশনস। হ্যাঁ এখানে ইন্টেনশনস বলছে বাট সেটা হলো ফুলফিলড ইন্টেনশনস বলছে, বাট গুড ইন্টেনশনস নিয়ে কোনো কথা বলে নাই, তাহলে এই জন্য অপশন এটা বাদ। অপশন বিতে বলছে পিপল নিড টু প্ল্যান কেয়ারফুলি ইফ দে ওয়ান্ট টু সাকসিড। হ্যাঁ এখানে একটা কথা আছে উই প্ল্যান, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট, কিন্তু এখানে কেয়ারফুলি কোনো বিষয়টা আসে নাই। উই প্ল্যান, এই প্ল্যানটা কি কেয়ারফুলি করব না কেয়ারফুলি ছাড়া করব এটা এখানে বলে নাই। অপশন ডিতে বলছে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট পিপল এনশিওর দে হ্যাভ দ্য ফ্রিডম টু অ্যাক্ট। আচ্ছা এখানে ফ্রিডম নিয়ে কথা হয়েছে, কথা জানি দেখলাম এই যে অ্যাপারেন্ট ফ্রিডম নিয়ে কথা হয়েছে, বাট সেই ফ্রিডমটা কি কীরকম হবে, অ্যাপারেন্ট ফ্রিডম কিনা বা দে হ্যাভ দ্য ফ্রিডম টু অ্যাক্ট, এনশিওর করার বিষয়ে এখানে কোনো আলোচনা হয় নাই। আচ্ছা লাস্ট আমাদের আরও দুইটা লাইন আছে, আমরা পড়ি। This book therefore is a story both of the life and scientific work that Alfred Wegener planned and intended, and of the life and scientific work that actually happened to him. Acha, these are, as I think you will soon see, these are not always the same thing. এটা আসলে সব সময় ঘটে না। তার মানে এই জায়গাগুলো থেকে আসলে সেরকম কোনো এখানে বর্ণনা করার মতো আনসার নাই, যার কারণে আমাদের অপশন সিটাই হচ্ছে কারেক্ট আনসার। সো তাহলে আমরা এখানে 4টা কোয়েশ্চেনের আনসার করলাম।
কোয়েশ্চেন নাম্বার 37 থেকে 37 এর आंसर ছিল বি, 38 এর आंसर ছিল হচ্ছে ডি, সরি এ, 39 এর आंसर হচ্ছে ডি আর 40 এর आंसर হচ্ছে সি।